নমস্কার, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের ভিডিওটা দেখুন। যারা রিটায়ারমেন্টের কাছাকাছি এসছেন বা আর বেশি দিন বাকি নেই বা রিটায়ার করে গেছেন 60, 65, 70 বছর বা তার বেশি বয়স, তারা রিটায়ারমেন্ট প্ল্যানিংটাকে করেছেন হয়তো ঠিক হয়নি, বা যারা 55 বছর বা তার উপর আছে তারা কিভাবে রিটায়ারমেন্ট প্ল্যানিং করলে সেটা হেলদি রিটায়ারমেন্ট প্ল্যানিং হয়। হেলদি রিটায়ারমেন্ট মানে কি? ফাইন্যান্সিয়াল ফ্রিডম। রিটায়ার করছি, চাকরি থেকে অবসর নিচ্ছি, দিয়ে আমি আর্থিক কষ্টে ঝুঁকছি। মেজরিটি মানুষকে আমরা দেখতে পাচ্ছি যাদের পেনশন নেই, এবং যাদের পেনশন আছে তাদের খরচা বেশি, তাদেরও তাই। কারণটা একটাই, আমরা এতদিন যেভাবে টাকাটা জমিয়ে এসছি বিভিন্ন পারপাসে, সেটাকে ঠিকমতো বর্তমান যুগের সঙ্গে ম্যাচ করছে না। রিটায়ারমেন্ট প্ল্যানিং মানে চাকরি থেকে অবসর, কিন্তু খরচা তো আপনার লাগবেই, তাই না? তা সেই খরচাটা যখন আমরা রিটায়ারমেন্টের কথা ভাবি, একটা মানুষ 30 থেকে 50 বছর এই জার্নিটা চলে, রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের জার্নি। যদি কেউ 60-এ করছেন, যদি কেউ 90 বছর পাচ্ছেন 30, যদি কেউ 50-এ করছেন তার 40 বছর, যদি কেউ 40-এ করছেন তার 50 বছর। এই জার্নিটা নট এ হিউজ পেনফুল জার্নি। কারণ এটা যদি আপনি জানেন, বোঝেন, তাহলে আপনার পক্ষে পেনফুল নয়। সেই জন্যে এটা জানা খুব জরুরি। আর আপনি যদি এটা জানতে চান তাহলে আমার ভিডিওটা পুরোটা দেখুন, যে রিটায়ারমেন্ট এই যে ক্রিটিক্যাল জার্নিটা কিভাবে স্মুথ ওয়েতে আপনার জার্নিটা হবে, এবং টাকায় কিভাবে টাকা আনে যেটা আমাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম দেবে। ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে বলেছি যে আমার রিটায়ারমেন্টের পর আমার আর্থিক কষ্ট কোনোভাবেই থাকবে না। যেভাবে প্ল্যান করেছি সেটাকে আমায় করতেই হবে। কেন এগুলো বলছি? তার কারণ একটাই, ইনফ্লেশন নামক রাক্ষস। কারণ আমরা যেসব ইনস্ট্রুমেন্টে টাকা ইনভেস্ট করছি, গতানুগতিক ফিক্সড ডিপোজিটে, পোস্ট অফিসে করি আর ব্যাংকেই করি, তার ইন্টারেস্ট রেট আগে কত ছিল, পরে কত হবে, তার একটা বিশ্লেষণ দিচ্ছি। তাহলে আমরা কিভাবে বাঁচবো, আমরা যদি ইনফ্লেশন নামক রাক্ষসটা আমাদের খেতে থাকে তাহলে আমরা বাঁচবো কি করে? সো আপনারা দেখবেন আমাদের বাবা কাকারা বা আমরাও সবাই গ্যারান্টেড টার্মটাকে ইউজ করি। গ্যারান্টি কিনা, গ্যারান্টি কিনা, গ্যারান্টি কিনা, হ্যাঁ না না। সো গ্যারান্টি মানে আমার টাকা চোট হয়ে যাবে না, একদম ঠিক কথা। কারণ আপনার ব্যাংকের ইন্টারেস্ট কি গ্যারান্টি সারা জীবন ধরে? না, অনলি সেই টার্মটুকু, যতদিনের জন্য টার্ম সেইটুকু গ্যারান্টি। আসুন তার জন্যে একটা আমি ডিটেল ডিসকাশন দেখাচ্ছি ডেটা নিয়ে। ডেটাটা আপনারা চেক করে নেবেন। আর পুরো ভিডিওটা দেখতে হলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইব করলে এরকম ভিডিও আপনারা অনেক দেখতে পাবেন। এবং যত পারবেন বাঙালিদের মধ্যে শেয়ার করুন, যাতে বাঙালিরাও জানতে পারে, বুঝতে পারে, দিয়ে ইনভেস্ট করে। কারণ ইনভেস্টমেন্ট জেনে বুঝে করলে আপনি কোনোদিন ঠকবেন না। আমাদের বাবা কাকারা আগে কি করতো, বা আমরাও, বিশেষ করে বাবা কাকারা, পূর্বপুরুষরা কোথায় টাকা জমাতো? নয় ল্যান্ড, নয় গোল্ড। যাদের ক্ষমতা ছিল তারা সবাই এই দুটো জায়গায় টাকাকে ইনভেস্ট করতো। তখন ব্যাংকে টাকা রাখার চল ওরকম ছিল না, আর ব্যাংক অত ফ্ল্যারিশও করেনি গ্রামগঞ্জে বা সব জায়গায়। 1989 থেকে 1992 এই টাইমটায় গ্যারান্টি জিনিসটা চলে আসে, ব্যাংকের গ্যারান্টেড ইন্টারেস্ট। তার আগে কিন্তু ছিল ল্যান্ড অ্যান্ড গোল্ডে সাধারণ মানুষ, আমাদের গ্রাম বাংলা বা সব মানুষই ইনভেস্ট করত। 1989 সালে ব্যাংকের ইন্টারেস্ট ছিল 16%। সো গ্যারান্টিড 16%, দারুণ জিনিস। সরকারের টাকা দরকার ছিল ব্যাংক বা এইসব তৈরি করার জন্যে। মানুষগুলো তখন সোনা বা জমি কেনা থেকে তখন ব্যাংকে টাকা রাখা শুরু করলো। 16% রিটার্ন। এবার দেখুন কেমন মজার জিনিস, একটা স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেক 10 বছর অন্তর অন্তর কিন্তু 3% করে ইন্টারেস্ট ডাউন হয়ে যাচ্ছে, প্রত্যেক 10 বছর অন্তর অন্তর। দেখুন 1989 থেকে 1999, 1989 ছিল 16%, 1999 দেখুন মিলিয়ে নিন 13%। 1999 থেকে 2009 আবার 3% কমে গেল, 16 থেকে 3 কমে গিয়ে 13 হলো, 13 থেকে 3 কমে গেলে দেখুন 2009 সালে প্রায় 10%। 2009 থেকে 2019 দেখুন 7%-এর আশেপাশে ছিল। তার মানে কি 10 থেকে আবার 3% কমে গেল, 7%। তাহলে নেক্সট 10 বছর 19 থেকে 29 কত হবে আমিও জানি না, 29 থেকে 39 কত হবে আমিও জানি না। কারণ আমি আগেরটা দেখেছি 3% করে ডাউন হতে হতে আসছে এভরি 10 ইয়ার্স। আপনারা একটু মিলিয়ে নেবেন ডেটা খুঁজে। কারণ কোভিডের আগে তো 2020-তে তো 7%-এর নিচে, 6%-এর নিচে চলে গিয়েছিল। কোভিডের জন্য সরকার বাড়িয়েছিল, আবার দেখুন কমছে।
সো পার্টিকুলার যে টাইমটা মানে 5 বছর 2 বছর 3 বছর যে টাইমটার জন্য আপনি ইনভেস্ট করছেন সেই টাইমটাতেই শুধু ইন্টারেস্টটা গ্যারান্টি হচ্ছে। সো 16% থেকে আজকে 7.2, এখন হয়তো আবার কমছে লাস্ট রেপো রেটে, তাই তো? তাহলে বুঝতে পারছেন কেন হচ্ছে, কারণ ইন্ডিয়ার এখন গ্রো মানে ইকোনমিক গ্রো করছে, আর ইকোনমিক গ্রো করলে সেখানে ব্যাংক ইন্টারেস্ট হাই হলে সেই ইকোনমি কোনোদিন গ্রো করবে না। কেন? তাহলে ইন্ডাস্ট্রি বা যারা লোকজন ধার নিয়ে বা কোনো লোন নিয়ে কোনো ব্যবসা করবে না, সে যে কোনো ইন্ডাস্ট্রি, কারণ অতি ইন্টারেস্ট দিলে তার তো লাভ হবে না, সেখানে ব্যবসা করবে। সো ব্যাংক ইন্টারেস্ট বেশি হলে তারা আমিও লোন নেবো না, আপনিও লোন নেবেন না, খুব পার্সেন্টেজ কম, সেগুলো এক্সেপশনাল। কারণ ব্যাংক ইন্টারেস্টের এই অবস্টেকেলের যে কোনো ডেভেলপমেন্ট ইকোনমিক কান্ট্রিতে দেখুন বাইরের দেশে ব্যাংকের ইন্টারেস্ট নেই, আমাদের দেশে এখনও আছে। কারণ ব্যাংক ইন্টারেস্ট পোস্ট অফিসের ইন্টারেস্টে অনেকে জীবন নির্বাহ করে, সেটা আস্তে আস্তে কিন্তু চলে যাবে। কারণ একটা জেনারেশন শেষ হয়ে গেলে পরের জেনারেশন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে যে ব্যাংক ইন্টারেস্ট বা পোস্ট অফিস ইন্টারেস্ট বা ইন্স্যুরেন্সের পেনশনে কিন্তু আমাদের চলবে না, তারা কিন্তু রেডি হচ্ছে। সো ইন্ডিয়া যখন গ্রোয়িং ইকোনমি হবে ইন্টারেস্ট রেট কমতে বাধ্য। ইন্ডিয়া এখন চতুর্থ ইকোনমিক কান্ট্রি, চায়না তার থেকে আগে। চায়নার যে প্রবলেমটা হবে, চায়নার এখন ফেস করবে ম্যান পাওয়ার। দেখুন এইখানে ইন্ডিয়ান ইকোনমি কীভাবে গ্রো করছে। চায়না এখন ম্যান পাওয়ার, কারণ চায়না এখন যে জায়গায় আছে তাদের ওল্ডারই মানে 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 কী বলবো, ওল্ড এজ ইজ কামিং নাও। আর আমাদের দেশে একটা জেনারেশন চলে গেছে ওল্ড, আমাদের জেনারেশনটা মোরলেস ওল্ড হতে চলেছি। আর আমাদের বাবা কাকারা বা আমার দাদারা সব ওল্ড হয়ে গেছে এবং আস্তে আস্তে আমরা স্বর্গে চলে যাব। চায়না তো এই জিনিসটা শুরু হয়েছে, ওল্ডার পিপিলের সংখ্যা বাড়তে শুরু করেছে। এবার ওল্ডার পিপিলের সংখ্যা বাড়তে শুরু করলে কি হবে, চাকরি করার লোক কমে যাবে। কারণ বয়স মানে দক্ষ লোক মানে চাকরি করার লোকের কি মানে ক্ষমতাবান লোকের কমে যাবে। ক্ষমতা মানে কি, যাদের 19, 20, 30 বছরের ছেলের সঙ্গে তো আমরা 60 বছরের লোক দৌড়াতে পারবো কি? ইন্ডিয়া এখন গ্রোয়িং ইকোনমি এই অ্যাডভান্টেজ, কারণ এই যে 1996 থেকে 2010 সালের মধ্যে যে জেনারেশনটা ইয়ঙ্গার জেনারেশনটা এর ওয়ার্কফোর্স এখনও 25 থেকে 30 বছর পাবে ইন্ডিয়া। এগুলো কিন্তু সব এক একটা ফ্যাক্টর ডেভেলপমেন্ট ইকোনমিক কান্ট্রিতে, না জানলে জেনে নিন। কামিং 25 to 30 ইয়ার্স ইন্ডিয়ার ইয়াং জেনারেশনের রক্ত এখন অনেক স্ট্রং হবে। কারণ 1996 থেকে 2010 এই জেনারেশনটা এখন দাপিয়ে বেড়াচ্ছে। এরা চিরযুবক, এবার কাজ করার ক্ষমতা, কাজ করার চেষ্টা, খিদে সব আছে। সো এই জায়গায় কিন্তু ইন্ডিয়া আস্তে আস্তে কামিং 15-20 বছরে অনেক এগিয়ে যাবে, যেখানে কিন্তু অনেক দেশকে বিকজ অফ দ্য পপুলেশন, চায়না আর ইন্ডিয়ার পপুলেশন তো সব থেকে হাই বিকজ অফ দ্য পপুলেশন। এবং জেনজির যে খিদে, এখন বাইরের দেশে কাজ নেই বলে জেনজিদের ঝামেলা দেখছেন। ইন্ডিয়া যদি এই জিনিসটা ম্যানেজ করতে পারে, তার কর্মক্ষমতাকে কিনতে পারে ইন্ডিয়ান পিপুলদের, তাহলে ইন্ডিয়া অনেক এগিয়ে যাবে। হয়তো সরকার নিশ্চয়ই সেটার উপর কাজ করছে, কারণ আমি নিশ্চয়ই কাজ করছি বলে ইন্ডিয়ান ইকোনমি এগোচ্ছে। সব সরকারই চেষ্টা করে, সে স্টেট হোক আর ভারত সরকার হোক, যে ইকোনমি যাতে ডেভেলপ করে, তাই তো আমার মনে হয়। আপনাদের কি মনে হয় সেটা নিয়ে তো আমি কিছু বলতে পারবো না। এইবার এই ইকোনমিক জেনারেশনের মধ্যে ইয়াং জেনারেশনের টেন্ডেন্সি হচ্ছে আর কিন্তু এফডি বা কনভেনশনাল ইন্স্যুরেন্স পলিসি, লাইফ ইন্স্যুরেন্স পলিসি করছে না। এই ইয়াং জেনারেশনটা তারা তাদের প্যাটার্ন চেঞ্জ করে দিচ্ছে। এফডি কারা করছে? আমাদের মতো লোকেরা, এখনও 50+, তাও যারা আছেন তারা অনেকে টেক সেভি আছেন। আমার আগের ভিডিও বলেছি না, 50-তেও অনেকে গ্রাম বাংলার লোকেরা টেক সেভি ছিল না, এখনও কম। শহরের লোকেরা নিশ্চয়ই হয়েছে। 50 এজের কম আছে, এখনকার এজের বেশি আছে। বাট 55 অ্যান্ড অ্যাবভ যারা আছে তারা খুব কম, এক্সেপশনাল মানুষজন আছেন যারা টেক সেভি এবং সব কিছু জানেন এবং খবরাখবর রাখেন। আজকে এই টেক সেভি মানে স্মার্টফোনের দৌলতে সাধারণ মানুষ জানতে পারছে, তাই আমাদের ভিডিওগুলো মানুষ জানতে পারছে। সো এই জায়গাটায় আপনাকে আর্থিক স্বাধীনতা করতে গেলে আপনাকে নিজেকে চেঞ্জ করতে হবে। কারণ এফডির ইন্টারেস্ট কমছে, দেখছেন কেন কমছে, কেন ইন্ডিয়া এর ওপর কাজ করে সেটা বলা। এবার এফডিতে আপনি কি পাচ্ছেন? যার ইন্টারেস্ট নিয়ে আপনি সারা জীবন বেঁচে থাকবেন, পাচ্ছেন কি? দুর্বিষহ হয়ে যাচ্ছে। আর সেম জিনিসটা আমি আজকে একটা কম্প্যারিজন দেবো, এফডি ভার্সেস মিউচুয়াল ফান্ডের লামসাম। দেখুন কোনটা আপনাদের ভালো হবে। দুটো দুরকম ইনস্ট্রুমেন্ট, দুটোর আলাদা আলাদা নেচার, আর দুটো আলাদা আলাদা পারপাস সার্ভ করে। ক্লিয়ার? প্রথম এফডি কি করে? এফডি রিটার্নে কোনো রিস্ক নেই, গ্যারান্টেড কি ডিউরেশন দ্যাট পিরিয়ড। কারণ আমি যে বলেছি 1989 সাল থেকে 16% কিন্তু আর নেই, 7%-এ চলে এসেছে এবং আরও কমছে এবছরে।
যারা নতুন করতে যাবে দেখবেন, সিনিয়র সিটিজেন বাদ দিয়ে গ্যারান্টি ইন্টারেস্ট, বাট রিস্ক নেই, ক্যাপিটাল প্রোটেক্টেড, রিটার্ন গ্যারান্টেড, ক্যাপিটাল প্রোটেক্টেড, এই দুটো মানুষ নিয়ে বেঁচে আছে। এর জন্য কতটা ক্ষতিপূরণ দিতে হচ্ছে সেটাও তো জানা দরকার। আবার এফডি যদি আমি লিকুইডেট করতে চাই আমাকে পেনাল্টি দিতে হয়, বাট মিউচুয়াল ফান্ডে শর্ট টার্মের জন্য কোনো দিন না। মিউচুয়াল ফান্ড মানে লঙ্গার দ্য পিরিয়ড, লঙ্গার দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং। যত লঙ্গার পিরিয়ড 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ হচ্ছে মিউচুয়াল ফান্ডের জন্য, আর 10 ইয়ার্স অ্যান্ড নিচে হলে এফডি। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছরের যদি কোনো গোল থাকে, এফডি ইজ দ্য বেস্ট ইনস্ট্রুমেন্ট। ওখানে রিস্ক নেওয়ার কোনো দরকার নেই কোনো পার্টিকুলার গোলের জন্য। আপনার মেয়ের বিয়ে 3 বছর পর, কখনো মিউচুয়াল ফান্ডে যাবেন না। আপনার ছেলের এডুকেশন 4 বছর পর, বিদেশ মানে হায়ার স্টাডির জন্য টাকা লাগবে, এফডিতে থাকবে, কখনো রিস্কে যাবেন না। বাট যেগুলো 10 ইয়ার্স, 7 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ বা 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ বা লঙ্গার দ্য পিরিয়ড, এই যে রিটায়ারমেন্ট প্ল্যানিং 30 to 50 ইয়ার্স জার্নি, এফডির থেকে মিউচুয়াল ফান্ড অনেক অনেক গুণে বেটার, যদি আপনি জানেন বোঝেন তবে। দেখুন আমার এই ক্যালকুলেশনটা বরাবর আপনাদেরকে এক্সেলে বোঝানোর চেষ্টা করি। এই এক্সেলে দেখলে আপনারা অনেক কিছু জিনিস বুঝতে পারবেন, যেটা আপনাদের বুঝতে সুবিধা হবে এবং ডিসিশন নিতে সুবিধা হবে। এবং যদি ডিসিশন কেউ নিতে না পারেন, যদি কেউ পরামর্শদাতার ভালো পরামর্শ চান, তাহলে অতি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অতি অবশ্যই যোগাযোগ করবেন ওখানে যদি কারোর দরকার লাগে। প্রথম কথা হচ্ছে আমি যেটা বললাম, এফডি ভার্সেস এফডিতে আপনি কী পাচ্ছি, সেম টাকায় 30 বছর ধরে যদি রেখে দিই বা 50 বছর, আমি সেই ক্যালকুলেশনটা আপনাদেরকে চোখের সামনে দেখাবো, যেটা আপনাদেরকে প্রচুর হেল্প করবে। আমি বরাবর ক্যালকুলেশন দেখাই। দেখুন আজকে আমার ফিক্সড ডিপোজিট সে পোস্ট অফিসে করুন, ব্যাংকে করুন, যেখানেই করুন, এনিহোয়ার আপনি করেছেন, আমি হিসাব দিচ্ছি, আর একটা মানুষ মিউচুয়াল ফান্ডে করেছে সেম টাকা। কারণ এটা জানার জন্যে, কারণ আমার সবাই তো সব ভিডিও দেখে না, নতুন নতুন ভিডিও ভিউয়ার আসছে তাদের জন্য এগুলো। যারা পুরনো জানেন তারা সবাই আমার এই ক্যালকুলেশনগুলো মোরাললেস জেনে গেছেন। বাট আজকে যে এফডির ইন্টারেস্টটা কত সাল থেকে পড়েছে তার একটা নমুনা দিলাম, ওটা কিন্তু আগে কোনো ভিডিওতে আমি বলিনি। গ্যারান্টি নয়, আজকের ডেটে যদি 7% হয়, কমে গেছে, এর ইন্টারেস্ট হচ্ছে 7% ধরে নিচ্ছি নতুন যারা করতে যাবেন। আর তাহলে টাকা কত বছরে ডাবল হবে? আমি আবার বলেছি, রুল অফ 72, টাকা কত বছরে ডবল হয়, রুল অফ 72 আপনাদেরকে ইউজ করতে হবে। মানে কি 72 বাই রেট অফ ইন্টারেস্ট, বাই রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট কত এখানে আছে? এটা হচ্ছে ফর্মুলা, টাকা কত বছরে ডবল হয়। এটা হচ্ছে একটা ক্যালকুলেশন, সোজাভাবে বোঝানোর জন্য আপনাদের এই ক্যালকুলেশনটাকে দেখাচ্ছি। তাহলে কত হবে? ইকুয়াল টু 72 বাই রেট অফ ইন্টারেস্ট কত? 7%, 7। তাহলে টাকা কত বছরে ডবল হয়? 10 বছর। ঠিক আছে, আমি এটা 10 ইয়ার্স ধরলাম। তাহলে 10 ইয়ার্সে ডবল হচ্ছে। যদি একটা মানুষ আজকে রিটায়ারমেন্ট জার্নির জন্য সে ধরলাম একটা মানুষ কর্পাস তৈরি করছে, সে 20 লাখ টাকা, কেউ 5 বসাতে পারেন, কেউ 10 বসাতে পারেন, কেউ 1 লাখ বসাতে পারেন, কেউ 5 লাখ, 4 লাখ। আমি জাস্ট একটা ক্যালকুলেশন করে বুঝিয়ে দিচ্ছি এখানে সব ধরনের মানুষ আছে বলে। সে 20 লাখ একটা কর্পাস আছে, তাহলে 10 বছরে কত হচ্ছে? 40 লাখ। তাহলে 20 বছরে আবার ডবল হবে। যদি ইন্টারেস্টের সাথে কমলে আরও বেশি হবে, কারণ পরের বছর, পরের এই যে 10 বছর যে পরের বললাম 29 পর্যন্ত কত ইন্টারেস্ট থাকবে আপনিও জানেন না, আমিও জানি না। আমি 7ই তর্কের খাতিরে ধরে নিচ্ছি। থাকবে না, লিখে রাখবেন 80 লাখ। 30 বছরে কত? আমি একদম ক্যালকুলেশন করে দিচ্ছি আপনাকে। 1,60,00,000। ভাবছেন বিশাল, অনেক টাকা। আমি 30 বছরই রেখে দিলাম। আপনি যখন রিটায়ারমেন্ট করছেন, আপনার আজ থেকে 30 বছর পর আজকে যদি খরচা সে মাসে 50,000 হয়, আজকে মান্থলি এক্সপেন্সেস যদি আপনার 50,000 হয়, এক্সপেন্সেস 30 বছর পর কত হবে? আমি যদি ইনফ্লেশনও ধরি 70/7, মানে 10 বছরে টাকার দাম হাফ হয়ে যায়, তাহলে এই 20 লাখের টাকাটা 10 বছর পর ভ্যালু হয়ে যাচ্ছে 40 লাখ। টাকাটা কত হচ্ছে? 20 লাখ টাকা। মানে যা ছিল তাই হয়ে যাচ্ছে। তাহলে গ্রো হচ্ছে না, কারণ ইনফ্লেশনে
জিনিসের দাম যা বাড়ছে 10 বছর পর এই খরচাটা দেখবেন মান্থলি 80,000 হয়ে গেছে অ্যাপ্রক্সিমেটলি সব নিয়ে। 20 বছর পর দেখবেন এটা 1.5 লাখ হয়ে গেছে সেম জিনিস কিনতে গিয়ে, কারণ তখন ওষুধের খরচা বাড়বে, আরও খরচা বাড়বে। 30 বছর পর দেখবেন 2 লাখ প্লাস হয়ে গেছে, কারণ ইনফ্লেশনের যে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য। কারণ আজকে যে জিনিসটা আমরা 100 টাকায় কিনছি, পরের বছর সেই জিনিসটার দাম আর 100 টাকা থাকছে না। হ্যাঁ না না, তা আমাকেও সেইভাবে প্রিপারেশন নিতে হবে। তাহলে আমাকে এমন একটা ইনস্ট্রুমেন্টে, কারণ 2 লাখ টাকা মান্থলি পেতে গেলে এই 1,60,000-এর যদি আমি 6% তুলি, 6% আমি উইথড্র করি, কত পাবো? ক্যালকুলেশন করে দিচ্ছি আমি, কত পাবো ইন্টু 6%, 9,60,000। আমার মাসে 2 লাখ টাকা মানে 24 লাখ টাকা খরচা। হ্যাঁ, যাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং যেরকম, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমি পাচ্ছি কত? 9,60,000। তখন মানুষ কী করে? এগুলো ভেঙে এখান থেকে টাকাগুলো 60 বছর বয়স থেকে এগুলো ভেঙে ভেঙে খরচা করে এখনকার জেনারেশন। মানে এখন যাদের 60, 62 বা সব, মানে এক্সেপশনাল যারা ইকুইটি মার্কেট জানে তাদের কথা বাদ দিন, সাধারণ আপামর বাঙালি 2 লাখ টাকা মান্থলির জায়গায় মানে বছরে 24 লাখ লাগবে, সেখানে 9,60,000, এই বাকি 11,40,000 তো আমাকে এখান থেকে তুলে নিতে হচ্ছে। এইভাবেই আমরা জীবনযাপন করছি। লাস্টের দিকে আরও দুর্বিষয় হচ্ছে, ছেলে মেয়ের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। বাট আজকে যদি আমি ছেলে মেয়ের উপর ডিপেন্ডেন্ট না হতে চাই, বিশেষ করে যারা জানে বোঝে, দেখুন এই 20 লাখ টাকাটাই যদি আমি মিউচুয়াল ফান্ডে লং রানের জন্য রাখি, কি বলেছি? মিউচুয়াল ফান্ড লং টার্মের জন্য 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ, এটা 10 বছর পর, কারণ মিউচুয়াল ফান্ডে রিটার্ন বলেছি আমি 12%, আমি বলেছি অ্যাভারেজ, কোনো বছর বেশি কোনো বছর কম, অ্যাভারেজ রিটার্ন, এটা হিস্ট্রি বলছে, প্রিভিয়াস হিস্ট্রি। আমি সেটাকেই অ্যাজিউম করছি, যারা ভালো ভালো ফান্ড ম্যানেজার এর থেকে বেশি রিটার্ন দিয়েছে, আমি অ্যাভারেজ 12% দিচ্ছি 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ। কোনো বছর আবার বলছি মাইনাস, কোনো বছর প্লাস, কোনো বছর হাই প্লাস, দিয়ে অ্যাভারেজ। প্রত্যেক বছর 12% জেনারেট করে না, অ্যাভারেজ। সেই জন্য 10 বছর রাখতে হয়। কারণ আমি যদি ফিক্সড ডিপোজিট 30 বছর রাখতে পারি, তাহলে আমি সেই ইনস্ট্রুমেন্টটা যদি মিউচুয়াল ফান্ডে দিই, ক বছরে ডবল হবে? 72/12, 6 বছরে ডবল। তাহলে এটা 20 বছরে, 6 বছরে কত হবে? 40 লাখ। বারো বছরে তাহলে ডবল হচ্ছে, এই 20 বছরে 6 বছরে 6-এর ডবল 12, 12 বছরে কত হচ্ছে? 80 লাখ। 18 বছরে, 6 বছর অন্তর অন্তর, তাহলে 18 বছর 1,60,00,000। আমি নর্মাল ক্যালকুলেশন দেখাচ্ছি। 24 বছরে কত? 3,20,00,000, এর ডবল 1,60,000। 30 বছরে কত? আপনার টাকা, লঙ্গার দ্য পিরিয়ড 6,40,00,000। ঠিক আছে, সেম টাকাটা এর 6% নিন না, তখন 6% বা 7% যাই তুলুন, আমি এক্সাম্পল দিয়েছি বলে 6%ই দেখাচ্ছি। তাহলে কত পাবেন? ডিভাইডেড বাই 6, কত হচ্ছে? 1,06,66,000। 6,40,00,000, 6% মানে 1,66,00,000, 6,66,00,000 মতো আপনি পাচ্ছেন, এই 1,06,00,000। ঠিক আছে, সো 1,06,00,000 ভার্সেস 9,60,000। আপনি বলুন, আপনার টাকা, এটা গল্প নয়, এর জন্য পেশেন্স লাগে। আপনি বলে 30 বছর পর কে দেখেছে, বাট ইন্ডাস্ট্রি তো দেখাচ্ছে। সেন্সেক্স তো আপনারা দেখছেন জিরো থেকে শুরু করে আজকে কোথায় গেছে। মার্কেটে যে উপর নিচে করে সেটাই রিস্ক, সেই জন্য বলে শর্ট টার্মের জন্য নয়, লং টার্মের জন্য। প্রত্যেক বছর রিটার্ন এখান থেকে দেয় না। তা আপনি যদি এখন থেকে আমার রিটায়ারমেন্ট প্ল্যানিং তৈরি করতে চান, দুটো ইনস্ট্রুমেন্ট বললাম, একটা হচ্ছে সেম টাকা এফডিতে রাখলে কথা হয়, কারণ পেনশন হচ্ছে বা রিটায়ারমেন্ট লাইনে হচ্ছে লঙ্গার 30 থেকে 50 বছরের জার্নি, এর জন্য ভালো পরামর্শদাতার পরামর্শ বা হ্যান্ড হোল্ডিং হতে হয়। তাহলে আপনাকেই টাকায় টাকা এনে দেবে এবং আপনার রিটায়ারমেন্ট মানে ফাইন্যান্সিয়াল ফ্রিডমও খুব ভালোভাবে চলবে। দেখুন না, সেম টাকা 1,60,00,000 ভার্সেস 6,40,00,000, এখানেই তো ডিফারেন্স হয়ে গেল, এখানেই তো ইনফ্লেশনকে বিট করে দিল। আপনি ভালো থাকবেন না খারাপ থাকবেন এবার বলুন। কিন্তু এই যে 16% রিটার্নটা কিন্তু আজ নেই, 6%, 7%, তাই না? সো আপনারা জানুন, বুঝুন,
দিয়ে ইনভেস্ট করুন। আর যদি জানতে না পারেন বা যদি কারো পরামর্শ অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, কারণ রিটায়ারমেন্ট প্ল্যানিং ইজ আ পেন ফর আওয়ার সোসাইটি। সো এগুলো হচ্ছে কোনোটাই গল্প না। যদি আপনারা দেখতে চান, লাস্ট গুগল সার্চ করুন 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ 20 ইয়ার্স এক একটা ফান্ডের রিটার্ন কত, ভালো বেস্ট ফান্ড আপনাকে দেখাবে। আর যদি দেখতে চান, যদি বলেন আমাদের পোর্টফোলিও দেখতে পারেন, বাট ওখানে আমি পাবলিকলি বলতে পারবো না। চোখের সামনে আসবেন, আপনাকে দেখাবো। টাকায় টাকা আনে যদি আপনি জানেন, বোঝেন এবং ভালোভাবে আপনি ইনভেস্টমেন্ট প্ল্যানিং তৈরি করেন, তাহলে আপনার কোনো কষ্ট নেই। নাহলে দেখুন না, আপনার টাকা 1,60,000 ভার্সেস 6,40,000, সামান্য 20 লাখ টাকা দিয়ে। সো আমার কনক্লুশন হচ্ছে ভিডিও, মিউচুয়াল ফান্ড শুধু গ্যারান্টি না, এটাই লোকের ভয়। আজকে আমার টাকা নিয়ে ব্যাংক তো খাটাচ্ছে তো, তারপর আপনাকে প্রফিটের ভাগ দিচ্ছে। তাহলে আপনি যদি নিজে চেষ্টা করেন, মিউচুয়াল ফান্ডে তো টাকা সেই সব সেক্টরেই খাটায়, তাই না? তা যদি আমি তার থেকে বেশি রিটার্ন পাই, আমি যদি জানি বুঝি, তাহলে আমার ভয় কিসে? বাট শর্ট টার্মের জন্য নয়। এইগুলো হবে রিটায়ারমেন্ট প্ল্যানিং, চিলড্রেন ম্যারেজ, লং টার্মের জন্যে। তখন লামসাম টাকাটাকে আপনি মিউচুয়াল ফান্ডে রাখুন, আপনাকে পয়সা দেবে। নাহলে টেস্ট করতে পারেন, হাফ টাকা এখানে রাখুন এফডিতে আপনাদের, আর হাফ টাকা মিউচুয়াল ফান্ড দিন। 6 বছর পর আপনি মজা দেখতে পাবেন, তাহলেই প্রমাণিত হয়ে যাবে। কারণ মিউচুয়াল ফান্ডের নিয়ম হচ্ছে মোর ইউনিট ইজ ইকুয়াল টু মোর গেন। মোর ইউনিট কখন পাবেন? যখন মার্কেট পড়ে, জিনিসের দাম কমে, তাহলেই আপনি মোর ইউনিট পাবেন। হ্যাঁ না, আজকে 100 টাকা একটা জিনিসের দাম 10 টাকা, আপনি তো টাকা কিনছে। প্রথমে মিউচুয়াল ফান্ড রিটার্ন হয় ইউনিটের ওপর। যত ইউনিট ইনিশিয়াল স্টেজে কম দামে আপনি অ্যাকোয়ার করতে পারবেন, দাম বেশি হলে বিক্রি করবেন। সেটা একটা সুষ্ঠু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, দিয়ে আমার এই ভিডিওটিকে শেষ করছি। সিম্পল এক্সাম্পল দেখুন, আপনি বাজারে গেছেন, বাজারে 1,000টা নিয়ে বাজারে গেছেন, 10 টাকা আলুর দাম, ক কেজি আলু পাবেন? 100 কেজি, তাই তো? সো আপনারা বলেন মার্কেট পড়ে গেছে, পরের দিন মার্কেট বেশি হয়ে গেছে, আপনি জিনিস কম পাবেন, 20 টাকা দাম হয়ে গেছে। তাহলে আপনি ক কেজি আলু পেয়েছেন? 50 কেজি, তাই তো? দারুণ। এবার আপনি মার্কেট পড়ে গেছে, আবার পরের দিন 1,000 টাকা নিয়ে বাজারে গেছেন, আলুর দাম 5 টাকা হয়ে গেছে, 5 টাকা, আপনি কত কেজি পাবেন? 200 কেজি, তাই তো? এইবার দেখুন মার্কেট পড়ে গেছে, আবার মার্কেট 20 টাকায় চলে এসছে, আলুর দাম 20 টাকা হয়ে গেছে, আবার বেড়ে। তাহলে কত করে দাম বিক্রি করলে পাবেন? প্রফিট কোথা হয় দেখুন। আর কে বেশি দেয় প্রফিট? এই যে বলেছি মোর ইউনিট ইজ ইকুয়াল টু মোর গেন। আপনি ধরুন বিক্রি করছেন, তাহলে কে কত দাম হচ্ছে? 100 ইন্টু, তাহলে 2,000 টাকা। তাহলে বাকিগুলো কত? 2,000, এর যে দামে কিনেছি সেই দামই হয়েছে। আর যেটা নিচে দেখুন, এর বেশি ইউনিট ছিল, 4,000। তাহলে বেশি কে প্রফিট দিয়েছে? টোটাল দাম হলো 3,000 টাকা ইনভেস্ট করেছি টোটাল, আর বিক্রি করলাম 7,000 টাকা। কে সব থেকে বেশি পেট দিল? দেখুন, এ 1,000 টাকা দিয়ে কিনে 3,000 টাকা। এর সব থেকে কোনটায় কত প্রফিট হয়েছে? এটা মাইনাস কস্ট প্রাইস, বিক্রি দাম মাইনাস কস্ট প্রাইস 1,000 টাকা। আর তাহলে এগুলোর কত হয়েছে? কারণ যেটা 20 টাকায় কিনেছিলাম নো প্রফিট নো লস, আর যেটা সব থেকে কম দামে কিনেছিলাম বেশি ইউনিট পেয়েছিলাম, সে 3,000 টাকা প্রফিট দিয়েছে। আর আমরা মেজরিটি মানুষ এইখানে পালিয়ে যাই, ওরে বাবা লস লস লস, পালিয়ে যা দিয়ে নিজেদের টাকাগুলো জ্বলিয়ে দিই। আর যারা জানে বোঝে তারা এখানেই পয়সা বানায়। এক্সাম্পল দিয়ে আপনাদের আজকে বুঝিয়ে দিলাম যে মিউচুয়াল ফান্ডে মোর ইউনিট ইজ ইকুয়াল টু মোর গেন কী করে হয়। আর এইখানেই সবাই লস দেখে, যারা তথাকথিত অনেক লোক আছে যারা গ্যারান্টেড প্রোডাক্ট বিক্রি করে, অনেক ইনস্টিটিউশন আছে, নাম আর বলছি না, তারা তো এখান থেকে বাজারে খাটিয়েই তো প্রফিটটা আনে। তাহলে জানলে বুঝলে দিয়ে ইনভেস্ট করুন, পয়সারে যদি আপনি জানেন বোঝেন। ক্লিয়ার? কে বেশি প্রফিট দিল? যেটা কম দামে কিনেছিলাম। সো মার্কেট যখন পড়বে তখন কেন, এই সময় সবাই ভয়ে পালিয়ে যায়। বুঝিয়ে দিলাম। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।